যেটা করব সেটা হচ্ছে শুরু করব আমাদের আরও একটি এপিসোড, এবং এই এপিসোডটি ডেফিনেটলি আমি আশা করব যে ভালো হবে, কারণ আপনাদের প্রিয় ডক্টর আলিফ আছেন এখানে। তো চলুন শুরু করি আমাদের আজকের এপিসোড ডক্টর আলিফকে দিয়ে। ডক্টর আলিফ, আচ্ছা তার আগে, আচ্ছা ভুলে গেছি, তার আগে আমাদের একটা ঘটনা পড়ে শোনাতে হবে, রাইট? যেটা হচ্ছে একটা ইমেল। সো সেই ইমেলটা আমি পড়বো এবং তারপরে ডক্টর আলিফের কাছে যাব। সো আরেকটু ওয়েট করতেই হবে আপনাদেরকে। আমি চলে যাচ্ছি আমাদের আজকের ইমেইলের ঘটনায় এবং তারপরে আলিফের
আমার কাছে এসছে অনেকগুলো ঘটনার মধ্যে আমি এই ঘটনাটা আমি সবার আগে বলতে যাচ্ছি, আপনাকে যেটা একটু আগে শোনালাম। হ্যাঁ হ্যাঁ প্লিজ। তো এই ঘটনাটা ঘটে হচ্ছে, তার নামটা ছদ্মনাম হিসেবে ইউজ করছি কারণ সে কোথায় আছে আমি এগুলো বলার পারমিশন পাইনি। তার নাম খোকন দিলাম এবং তার ফ্রেন্ডের নাম দিলাম জাকির। তো এটা আর্লি 90s-এর ঘটনা, 90-এর শুরুর দিকে আর কি। নীলফামারী জেলার বালাগ্রাম একটা গ্রাম আছে, সেইখানে জলঢাকা থানা বালাগ্রাম টাইপের একটা গ্রাম, সেইখানে ঘটনা আর কি। এটা জুলাই মাসের ঘটনা এবং তার কিছু ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি আমি দিচ্ছি। যে লোকটা ঘটনা বলেছেন তিনি আগে প্রাইমারি স্কুল শেষ করে ওই মুহূর্তে আপনার একটা মাদ্রাসায় ভর্তি হন। তার বাবা মা অসচ্ছল ছিলেন, বাবা মা দূর বাসার থেকে অনেক দূরে একটা মাদ্রাসায় দেন এবং মাদ্রাসার মধ্যে ছিল হচ্ছে 12 জন ছাত্র এবং একজন শিক্ষক। তারা একটা রুমের মধ্যে সবাই একসাথে গুটিছুটি হয়ে থাকতো এবং শিক্ষক একজন, উনিও পড়াতেন, সবকিছু উনিই করতেন, নামাজ কালাম হতো ওই জায়গায়, কিন্তু রান্না টান্না কিছু হতো না ওই মাদ্রাসার মধ্যে। তো এলাকার ওই আশেপাশে যেসব ঘর ছিল, ঘর ভিত্তিক সবগুলো মানুষ মানে সবাই এরকম এরকম করে ভাগ করা ছিল কোন দিন কে কোন দিন খাওয়াবে এদেরকে। তো ঘটনার দিন ছিল বৃহস্পতিবার। সেদিন বৃহস্পতিবার হওয়ার কারণে মাদ্রাসা পরের দিন শুক্রবারের জন্য সবাই যেসব স্টুডেন্ট মানে ছাত্রগুলা ওখানে ছিল তাদের বাসা যাদের কাছাকাছি, ওরা ওদের নিজেদের বাসায় চলে যায় আর থাকে শুধুমাত্র এই খোকন সাহেব এবং তার ফ্রেন্ড জাকির। ওই সময় তারা থেকে যায় বাসায় এবং ওই মাদ্রাসায় থেকে যায় এবং মাদ্রাসায় ওই দিন মানে বৃহস্পতিবার ওই দিন এশার নামাজ শেষ করে হুজুর তার নিজের বাড়িতে চলে যায় এবং যাওয়ার আগে বলে যায় যে যেহেতু আমি চলে যাচ্ছি, তোমরা যদি কেউ নক টক করে তোমরা দরজা খুলো না, আর পরিচয় না নিয়ে দরজা খুলবা না। কারণ অনেকেই দেখা যায় যে এশার নামাজের পরে এসে রাত্রেবেলা এখানে থাকতে চায়, ঘুমাতে চায়, অনেকেই আছে তাদের থাকার জায়গা নেই, এরকম অনেকেই আকুতি গুতি করে আর কি। তো ওনারা বলেছে ঠিক আছে। তো ওই দিন আবার যেই বাসায় খাওয়ার কথা ছিল ওনারা দুজন ওই বাসায় খেয়ে দিয়ে মাদ্রাসে এসে ঘুমিয়ে পড়ে গল্প করতে করতে। এবং সেদিনের রাতটা ছিল এতটা ডিফারেন্ট একটা রাত যে আকাশে মেঘ চমকাচ্ছে, অনেক জোরে জোরে শব্দ হচ্ছে, আপনার আকাশটা কেমন লাল হয়ে আছে, মানে ক্লিয়ারলি সবকিছু ভিজিবল। ওনারা বাড়িটা মানে ওই বাসা থেকে খেয়ে আসার সময় মাদ্রাসা আসার পথে দেখা যে অলমোস্ট দেখাই যাচ্ছে, মানে টর্চ লাইট লাগছে না আর কি গ্রামের রাস্তা দিয়ে হাঁটার সময়। ওই জায়গায় ইলেকট্রিসিটি ছিল না, তোরা মাদ্রাসায় আসার পরে মোমবাতি পায় নাই এবং টর্চ লাইট ছিল কতক্ষণ জ্বালিয়ে রাখবে, চার্জেরও একটা বিষয় আছে কারণ টর্চ লাইটটা তো আপনার ব্যাটারিতে চলে, কতক্ষণ পরে আবার কখন ব্যাটারি কিনতে হবে। যাই হোক, ওনারা জিনিসটাকে আগলে রাখে এবং সবকিছু বন্ধ টন্ধ করে শুয়ে পড়ে, গল্প করতে করতে এক পর্যায়ে ঘুমিয়ে যায়। তন্দ্রার মতো লেগে আসে হঠাৎ। ওই সময়টা কয়টার দিকে এটা উনি প্রপারলি মনে করতে পারছেন না যে এটা কয়টার দিকে হতে পারে, কিন্তু হঠাৎ করে দরজায় ঠক ঠক করে শব্দ আসে। শব্দটা খুব জোরে জোরে আসে এবং বাইরে থেকে চিৎকার করছে, এই খোকন গেট খোল। উনি খুব মানে অবাক হয়ে যায়, এত রাতের বেলা। তো ভয়েস শুনে মনে হচ্ছে যে হুজুরের শব্দ, ওনাদের যে ওস্তাদ যে হুজুর ওনাদেরকে পড়া এখানে থাকে, ওনার মাদ্রাসা এটা। তো ওরা কি করলো, মানে ওই উঠে গেল, জাকির যে ছেলেটা ওর ফ্রেন্ড, ও ঘুমাচ্ছে এবং ওর একটা সমস্যা, যদি ঘুমায় যায় ওকে উঠানো যায় না। তো দরজা খুললো এবং লোহার দরজা খোলার পরে দেখলো যে বিদ্যুৎ চমকাচ্ছে এবং এই চমকানির মানে আলোতে বোঝা গেল না এটা হুজুর এসছে এবং বুড়াটা দেখেই বোঝা যাচ্ছে যে হুজুর এসছে। তো বলছে যে চল একটা বিয়ের দাওয়াত আছে, বিয়ের খাবো একটা। জাকির কোথায়, বলে ও তো ঘুমাচ্ছে, ওরা ডাক দে, ওকে উঠা। তো উনি কি করলো, মানে হুজুরের ধমকের শব্দে এক শব্দে যে তাড়াতাড়ি রেডি হয়ে গেল এবং জাকির উঠালো, যাই একটা বিয়ে খাবো, হুজুর আসছে। তো হুজুর আবার জোরে জোরে বলছে, বিয়ে খাবো, তুই ওঠ। তো সাথে সাথে রেডি হয়ে গেল। ওই ছেলেটা আবার ঘুমন্ত অবস্থায় আর কি, এমন যে ও একদম খুব উঠে গেছে এরকম কিছু না, ও ঘুমন্ত অবস্থায় ভয়ে দাঁড়িয়ে গেছে আর কি। হুজুরকে তো ভয় পায় সবাই। তো ওরা কি করলো, হুজুরের সাথে হাঁটা ধরলো, তালা মেরে হুজুরের সাথে আগাচ্ছে। এমন সময় হুজুর বললো, ওই যে সামনে ভ্যানটা আছে, ভ্যানটাতে গিয়ে ওঠ। তো ওই মুহূর্তে হুজুর ভ্যানে উঠে গেছে এবং উনি ভ্যানে উঠতে যাবে। তো এই যে জাকির ছেলেটা যে বন্ধুটা সাথে ছিল, ও না ঘুমাচ্ছিল দাঁড়ায় দাঁড়ায়, উঠছিল না। তো ওই মুহূর্তে ভাইটা মানে বললো যে এই, মানে হেসে দিছে আর কি। তো ওই সময় মানে হাসি পেয়ে গেছে যে দাঁড়ায় দাঁড়ায় ঘুমাচ্ছে। তোমার হুজুর বিশাল ধরে একটা ঝাড়ি দিছে, এই কি দুষ্টামি করতেছিস কেন। ওই মুহূর্তে উনি বললো যে আলিফ ভাই, আমি যেটা পেলাম আর কি সেটা হচ্ছে
ওনার গায়ের থেকে এত বাজে গন্ধ আসছিল এবং মুখ থেকে যখন কথা বললো আরো বিকট, আরো কটকটে পচা গন্ধ আসলো এবং বমি হওয়ার মতো অবস্থা। আমি কি করলাম, জাকির উঠতে গেল, তখন উনি বললো, এই জাকিরকে তুই মাদ্রাসায় রেখে আয়, ওর যাওয়ার দরকার নেই, তুই আমার সাথে চল। তো উনি কি করলো, জাকিরকে রেখে আসলো, বলছে যে এটা তো ইটস নট, এটা আসলে স্বপ্ন না, আমি হাঁটছি, আমি ধরছি, হুজুরের ঝাড়ি খাচ্ছি, জাকিরকে ঘরে তালা মেরে আসছি, এটা স্বপ্ন না। স্বপ্ন মাঝে মধ্যে আমি ভেঙে ফেলি, মানে উনি বলছে যে স্বপ্ন মাঝে মধ্যে আমি ভেঙে ফেলি। তো যাই হোক, উনি হুজুরের সাথে ভ্যানে ওঠে এবং ভ্যানে ওঠার পরেই হুজুর গায়ের থেকে এরকম বাজে গন্ধ আসছিল। তো হুজুর তো সবসময় আতর মেখে চলার মতো লোক, ওনার গায়ের থেকে এত বাজে গন্ধ কেন আসবে? আর বিয়ে সাথে গেলে তো পচা গন্ধ আসার প্রশ্নই আসে না। কিন্তু এত প্রশ্ন করার এত চান্স নাই, কারণ হুজুর ওনাদেরকে প্রচন্ড, মানে হুজুরকে ওরা প্রচন্ড ভয় পায়। উল্টাপাল্টা কিছু জিজ্ঞেস করলে কোথা থেকে কি ধরে বসে হয়তো পেটানি দেয় নাকি, চুপচাপ ছিল। তো একটা পর্যায়ে প্রায় আধা ঘন্টা 45 মিনিট উনি ভ্যানের মধ্যে ছিলেন। রাত কয়টা বাজে এইটার কোনো আইডিয়াই ওনার নাই। ওই মুহূর্তে সাথে টর্চ লাইট ছিল। তো একটা পর্যায়ে ওনাদের ওই এলাকায় একটা নাম করা শ্মশান ঘাট ছিল, ওই শ্মশানের পাশে তারা এসে ভ্যানটা থামায়। ভ্যানটা থামানোর পরে হুজুর বলে, এবং উনি শ্মশানের কথা বলে যে এই শ্মশানটা এত পুরানো, জেনে লক্ষাধিক মানুষের শেষকৃত্য সম্পন্ন হয়েছে, এত পুরাতন কবর, মানে এত পুরাতন শ্মশান ঘাট আর কি। তো হুজুরও হঠাৎ করে বললো যে তুই এখানে দাঁড়া, একটা লাশ নিয়ে আসবো, ওই লাশটা নিয়ে আসার পর দোয়া কালাম পড়তে হবে, 500 টাকা পাবি। তো তখন 500 টাকা 50 লাখ টাকার সমান ওর কাছে। অসচ্ছল ফ্যামিলি, 500 টাকা পাওয়া মানে 2 মাস চলা। যত কিছুই হোক 500 টাকা লাগবে যেভাবেই হোক, হুজুর যেটা বলে সেটাই, দাঁড়ায় থাকবে ওই জায়গায়। এরকম ডাট, মানে বাচ্চা কাচ্চা তখন 13-14 বছরের একটা ছেলে। হুজুর ওই মুহূর্তে ভ্যানটা নিয়ে চলে যায় এবং সে ওই জায়গায় দাঁড়িয়ে থাকে। এক পাশে শ্মশান আর এক পাশে ঘন জঙ্গল, আর বাম পাশে আপনার পিছন সাইডে ধান ক্ষেত, এবং আকাশ তো পুরো লাল হয়ে আছে, মেঘ আর কি, আকাশে অনেক মেঘ। এমন সময় হুজুর আসে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে, এবং একটা বাচ্চা মানুষ এরকম কখনো বলে যে আমি কখনো গ্রামে এতক্ষণ এক জায়গায় এতক্ষণ দাঁড়িয়েছিলাম না। হুজুর আসে, একটা লাশ নিয়ে আসে ভ্যানে করে। ভ্যান চালকটা ওই মুহূর্তে ওই জায়গা থেকে হেঁটে চলে যায়, এবং যে লাশটা নিয়ে আসে সেই লাশটা একটা বস্তার মধ্যে রাখা, এবং বস্তা থেকে রক্ত চুয়ে চুয়ে পড়তেছে, সেটা তো আমি ক্লিয়ারলি বুঝতে পারছি, দেখাই যাচ্ছে।
FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। ইয়েস, বিশ্বাস করা বা না করাটা আপনার ব্যাপার। ইউ আর লিসনিং টু রেডিও ফুরতেট এফএম। আমি চলে যাব এখন আমাদের দ্বিতীয় অতিথির কাছে এবং তার কাছ থেকে ঘটনা শুনে আসবো আমরা, এবং চমৎকার ঘটনা, আপনারা শুনে অনেক মজা পাবেন। চলুন শুনে আসি আপনার আমাদের তৃতীয় ঘটনা দ্বিতীয় অতিথির কাছ থেকে। ওকে, জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম লিসেনার, আমি সাকওয়াত বাবুন, পুরান ঢাকা থেকে। জি, অনেকদিন পরে রাসেল ভাইয়ের আমন্ত্রণে এসেছি। হ্যাঁ বাবুন ভাই, আপনি অনেক দিন পরে এসেছেন এবং অনেক বছর হবে বোধহয় জি, আসলে। জি। হ্যাঁ, সেটাই। আসলে কাজের ব্যস্ততার জন্য আসা হয় না। তবে মাঝে মাঝে আসবেন, আমাদেরও ভালো লাগে। ইনশাআল্লাহ আসবো। জি। একবার শুরু করলে আসলে ভূত এফএম আমাদের প্রাণের অনুষ্ঠান। সেটাই। তো এটা ছাড়া আসলে আমরা থাকতে পারি না। প্রতিদিন রাতে যে ঘুমাতে গেলে ভূত এফএম কানের সাথে বাজাইতে হয় আর কি। না বাজে এটা আমি আসলে ভূত এফএম শুনে শুনে ঘুমাই। সত্যি কথা, আমার মোবাইল চেক করলে আপনি দেখবেন সবসময় ভূত FM শুনে শুনে ঘুমাই। তো আমি আমার ঘটনা শুরু করি। জি। তো আসলে মানুষের জীবনে অনেক অপার্থিব ঘটনা ঘটে যায়, যেগুলো আসলে বিশ্বাস না করে কোনো উপায় থাকে না। তো আমি যে ঘটনাটা প্রথম বলবো সেটা হচ্ছে আমার নিজের সাথে ঘটে যাওয়া এই কিছুদিন আগের, মানে গত 1-1.5 মাস আগের একটা ঘটনা। তো সেদিন ছিল শুক্রবার। আমি সন্ধ্যার আজান পড়ে গেছে, আমি অজু করে আমার বেডরুম থেকে জায়নামাজটা হাতে নিয়ে চিন্তা করছি ড্রয়িং রুমে যেয়ে আমার নামাজটা আমি কাজটা করি, আমি নামাজটা পড়বো আর কি। তো ঠিক আমি ড্রয়িং রুম থেকে আমার বেডরুম থেকে হেঁটে যখন আমি ড্রয়িং রুমের মাঝখানে এসেছি, ডাইনিং স্পেসে এসেছি, তখন ডাইনিং স্পেসে আমি এরকম সময় দরজায় নক হয়েছে আমার। তো দরজায় নক হলো, 1-2বার টক 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 করে নক হলো। তো আমি বললাম যে কে, আমি ডাইনিং থেকেই বললাম যে কে, কোনো শব্দ হলো না। তো আমার এক হাতে জায়নামাজ, আমি দাঁড়িয়ে আছি ডাইনিং স্পেসের মাঝখানে, চেয়ারটা কাছাকাছি। তো আমি হেঁটেই ওইখান দিয়ে চলে যাবো ইয়াতে, আপনার মেন ডোরটার কাছে আমার। তো আমি আবার বললাম কে, কোনো শব্দ নেই। তারপর আরেকটু কাছে যেয়ে যখন জিজ্ঞেস করলাম কে, তখন বাইরে থেকে শব্দ আসলে, এই বাবন দরজাটা খুলো। তো দরজাটা আমি ঠিক চিনতে পারলাম না যে কে ডাকলো, কিন্তু স্পষ্ট ভাবে ডাকলো, এই বাবন দরজাটা খুলো। তো দরজাটা খুললাম, দরজাটা খুলে দেখলাম আমি আমার শ্বশুর দাঁড়িয়ে আছেন। তো শ্বশুর দাঁড়িয়ে আছেন, তার পিছনে 2টা ব্যাগ নিয়ে তার ড্রাইভার, তার ঠিক বাম পাশে তার ছোট মেয়ের যে একটা ছেলে আছে সে, আর তার পাশে আরেকটা মেয়ে দাঁড়ায় আছে একই বয়সে। তো 8-10 বছর হবে, দুজনের খুব হেলদি একটু স্বাস্থ্য। তো তার আছে, আমি সালাম দিলাম, বাবা আসসালামু আলাইকুম। তো উনি বললেন ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? আমি বললাম জি ভালো আছি, বাবা আপনি কেমন আছেন? তো আমাদের কুশল বিনিময়ের পরে বললাম যে বাবা আসেন, আমাদের আবার গেটটার মাঝখানে আবার একটা গ্রিলের মতো আছে যেটাতে আমরা সিকিউরিটির জন্য, ওইটা খুলে দেওয়ার পরে গেটটা ওপেন হয়ে যায়। তো আমি ওইটা খুলে দিলাম, বাবা ভিতরে আসলেন। তো আমি ড্রয়িং রুমে ঢুকে গেলাম, যেহেতু আমি ড্রয়িং রুমে নামাজ পড়বো। তো আমি দেখলাম যে বাবার পাশে যে ছেলেটা দাঁড়াইছে সেটা হলো আমার ছোট শালিকার আর কি ছেলে, নাবেদ, একটু হেলদি ছেলেটা দেখতে, একটু কালো। তো তার পাশে যেই মেয়েটা দাঁড়ায় আছে একই বয়সের, এবং সে একটা শর্ট স্লিভ জামা পরে আছে, চুলগুলো ঘাড় পর্যন্ত কাটা, আমার দিকে তাকায় হাসতেছিল। আর নাবেদও আমার দিকে তাকায় আছে। তো আর পিছন থেকে ড্রাইভার আমাকে বললো দরজা বরাবর, দুলাভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি বললাম হ্যাঁ তুমি কেমন আছো রফিক, আসো ভিতরে আসো। তো আমি ভিতরে, বাবা আসেন বলে গেটটা খুলে দিয়ে আমি ড্রয়িং রুমে চলে গেলাম। কিন্তু আমি নামাজে যাইতে যেতে চিন্তা করতেছি যে এই মেয়েটাকে, কারণ ওকে আমি কখনো দেখি না, এরা আমাদের ফ্যামিলির মানুষ, সবাইকে আমি চিনি মোটামুটি। তো নামাজে দাঁড়াইতে দাঁড়াইতে তখন আবার চিন্তা করলাম হয়তো আমার এই শালির হাজবেন্ডের ফ্যামিলির কেউ হবে, তার ভাই অথবা তার কোনো রিলেটিভ, তাদের হয়তো নাবেদের সাথে, নাবেদ যেহেতু আসছে তো তার সাথে আসছে। তো আমার শ্বশুর আমার বাড়িতে বাসায় আসলে কিন্তু খুব একটা বেশিক্ষণ থাকেন না, 2-3 ঘন্টা থাকেন, মেয়ের সাথে গল্প টল্প করেন, মেয়ের সাথে কিছু কাজ টাজ আছে বাড়ি সংক্রান্ত, তো সেগুলো নিয়ে তারা আলোচনা করে তারপরে চলে যায়। তো আমি নামাজের মধ্যে ওই মেয়েটার কথা, বাচ্চা মেয়েটার কথা ভুলতেই পারতেছিলাম না। আমার বারবার আমি সূরা পড়তেছিলাম, আমার বারবার চিন্তার মধ্যে আসতেছিল যে মেয়েটা কে, আমি তো চিনতে পারলাম না। তো নামাজ শেষ করলাম, নামাজ শেষ করে যখন আমি ফরজ নামাজ শেষ করে আপনার সালাম ফিরিয়েছি, সালাম ফিরিয়ে দেখে আমার ওয়াইফ আমার পিছনে এসে দাঁড়ায় আছে। তো আমি আমার ওয়াইফকে জিজ্ঞেস করলাম এই মেয়েটা কে? তো আমি তখনও সুন্নত নামাজ আমার বাকি আছে। তো আমার ওয়াইফ বললো যে কোন মেয়ে? আমি বললাম এই যে নাবেদের পাশে দাঁড়ায় ছিল যে মেয়েটা আসছে, এই মেয়েটা কে? বলে নাবেদের সাথে তো কোনো মেয়ে আসে নাই, তুমি কি দেখলা? আমি বললাম কি বলো তুমি? আমি তো বসা থেকে দাঁড়ায় গেছি, দাঁড়ায় বললাম যে এই কি বলতো তুমি, আমার সাথে ফান করতেছো? আমি নামাজের মধ্যে দাঁড়ায় আছি, তুমি এটা কি বলতেছো? একটা বাচ্চা মেয়ে দাঁড়ায় ছিল নাবেদের সাথে, আমার দিকে তাকায় তাকায় হাসতেছিল, এবং রাসেল ভাই বিশ্বাস করেন এই যে এখন যে আমি তাকে বলতেছি আপনাকে এই ঘটনাটা, আমি মেয়েটাকে দেখতেছি,
মানে এত জীবন্ত। তো আপনি এখনো দেখতে পাচ্ছেন? এখনো দেখতে পাচ্ছি। আচ্ছা, ওকে। আমি এখন ওই সিনটা দেখতেছি যে মেয়েটা, আমার শ্বশুর দাঁড়ায় আছে পাঞ্জাবি পরে, তার পাশে নাবেদ এবং তার পাশে ওই মেয়েটা, মানে তিনজনের দরজাটা বন্ধ হয়ে গেছে, ব্লক হয়ে গেছে মনে করেন, আর পিছনে ড্রাইভার দাঁড়ায় আছে দুইটা ব্যাগ নিয়ে হাতে। তো মেয়েটাকে আমি দেখতেছি, আমার দিকে তাকায় পরিষ্কার হাসতেছে। আর নাবেদ জীবন আমাকে দেখলে একটু সবসময় একটু কিরকম জড়ো থাকে, ওরকম একটু হয়ে রয়েছে। তো মেয়েটা আবার চেহারার দিকে তাকায় হাসতেছে। আমি বললাম যে কি বলতেছো তুমি? আমি দেখলাম যে মেয়েটা নাবেদের সাথে দাঁড়ায় ছিল, এবং এই মেয়েটাকে আমি তো আগে কখনো দেখি নাই, কার কার যে মেয়ে এটা। তো আমার ওয়াইফ বলে যে এই তুমি নামাজ শেষ করো তো, আমার নাবেদের সাথে কেউ আসে নাই। তো আমি তাড়াতাড়ি সুন্নত নামাজটা শেষ করলাম, কিন্তু আমি মেয়েটার কথা ভুলতেই পারলাম না, এবং আমি একটু অনুভব করলাম যেন যখন আমি নামাজে দাঁড়াইছিলাম ওরা যেন হেঁটে গেল, ওই মেয়েটাকেও দেখলাম যে আমি আমার ভিতরে ঢুকলো, আমার বাসার ভিতরে ঢুকলো। তো আমি নামাজটা শেষ করে আমি গেলাম হলো আমার আরজে রাসেল ভূত.com ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আপনারা ভালোবাসেন বলেই প্রতি বৃহস্পতিবার রাত 11:59 আমরা ফিরে আসি এই ইউটিউব চ্যানেলটিতে। আমরা চাই আপনারা প্রতিনিয়ত জেনে যান কোন ঘটনাটি আজকে আমরা শোনাবো আপনাদেরকে, আর সেই জন্যই আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। আমাদের ঘটনাগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। আর সেই সাথে সব সময় আপডেট পেতে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আশা করছি আজকের এপিসোডটি আপনাদের ভালো লাগবে। Spirit, be here with me. Get to me. Bhoot.com. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। শুনছেন ভূত.com। আশা করছি সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। এখন চলে যাব আমাদের আজকের প্রথম ঘটনায়। যথারীতি এটি একটি ইমেল। যেভাবে লিখেছেন আমি সেভাবে পড়ার চেষ্টা করছি। স্টুডিওতে এসে ঘটনা বলা আমার পক্ষে সম্ভব নয়, তাই ভালো লাগলে পড়ে শোনালে খুশি হব। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন, এবং আমি আমার নাম, ঠিকানা ও ফোন নাম্বার দিচ্ছি, তবে এগুলো না বলার অনুরোধ রইল। তারপরে তিনি তার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার দিয়েছেন। শুধু এইটুকু বলতে পারি আমি যে তিনি ইউএসএতে থাকেন, কারণ তার ঘটনার মধ্যেও এই বিষয়ে তিনি নিজেই বলেছেন। আমি চলে যাচ্ছি ঘটনায়। আমি
ব্লু ডেভিল। ব্লু ডেভিল, আপনাকে যে কথাটা বলতে চাই সেটি হচ্ছে যে আপনি অবশ্যই ঘটনা পাঠাবেন এবং আপনার যে ঘটনা সিলেক্টেড হয়েছে সেটাও আপনি লিখে পাঠাবেন এবং চমৎকার একটি ঘটনা পাঠিয়েছেন। আমার ধারণা যে আমরা অনেক কিছু জানলাম আপনার ঘটনার মাধ্যমে। এবং এখন আমরা আর যাই হোক রাতের বেলায় আয়না দেখে মাঝে মাঝে ভয় পাব। কখনো কখনো মনে হবে এটি আত্মা আসা যাওয়ার দরজা, কখনো কখনো মনে হবে আমার এভিল সাইডটির কোনো প্রতিবিম্ব হয়তো ওই আয়নায় রয়েছে। কেউ কেউ হয়তো চাইলে আয়নাটি ঢেকেও রাখতে পারেন, কারণ ব্যাপারটা তো আসলেই ভয়ের। এবং রাতের বেলা হঠাৎ করে যদি চোখ পড়ে যায়, আমার বেডরুমে আয়না রয়েছে, আমি শিওর যে অনেকের বেডরুমে আয়না রয়েছে। আর যাদের বেডরুমে আয়না নেই তারা তো ওয়াশরুমে যান রাতের বেলায়, রাইট? এবং সেখানেও একটি আয়না থাকে। মুখ ধুতে গিয়ে, হাত ধোয়ার সময় চোখ যেতেই পারে আয়নায়। ঘটনাটির কথা কিন্তু আপনার মনে পড়বে। এবং এই ঘটনাটি আমি জানি না যে আপনি কিভাবে শুনেছেন। যদি আবারও শুনতে চান, এর পরের বা নেক্সট টাইম এই ঘটনার চোখ বন্ধ করে শুনবেন, অথবা হেডফোনটি কানে নিয়ে আপনার ঘরের বা আপনার বাথরুমের আয়নার সামনে দাঁড়িয়ে শুনবেন। অন্য রকমের একটা অনুভূতি হবে। পারলে ঘরের আলোগুলোকে একটু কমিয়ে দিন, দেখেন অনেক মজা লাগবে। আমাদের ফেসবুকের অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/russell.স্বাধীন। সাথেই থাকুন, চলে যাচ্ছি আমাদের পরের ঘটনায়। Bhoot.com. The fear returns with Russell. আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, শুনছেন ভূত.com। আমি একটু জানিয়ে রাখি যে আজকে আমাদের যে স্টোরিগুলো রয়েছে তার মধ্যে একটি রয়েছে মর্গের ঘটনা। এবং এই ধরনের মর্গের ঘটনা সবসময় আপনারা অনেক বেশি পছন্দ করেন, সেটি ভেবেই আমরা এই ঘটনাটি সিলেক্ট করেছি। এবং যিনি পাঠিয়েছেন তাকে অসংখ্য ধন্যবাদ এরকম চমৎকার একটি ঘটনা আমাদের কাছে পাঠিয়ে দেওয়ার জন্য। এবং আমি একটা গ্রামের ঘটনা প্লে করব। আপনারা গতবার যখন আমি লাইভে এসেছিলাম তখনও বারবার করে বলছিলেন গ্রামের ঘটনা শুনতে চাই, গ্রামের ঘটনা শুনতে চাই। আসলে গতবার না, সবসময় আপনারা এই কথাটা বলেন, গ্রামের ঘটনা শুনতে চাই। ব্যাপারটা হচ্ছে যারা শহরে থাকেন তারাও বলেন গ্রামের ঘটনা শুনতে চান। তো শুনবেন আজকে গ্রামের ঘটনা, এবং তেমন একটি ঘটনা আজকেও আপনাদের জন্য আমি রেখে দিয়েছি। আর আপনাদের সবচেয়ে পছন্দের স্টোরি টেলার যারা, তারা ঈদে তাদের প্রিপারেশন নিচ্ছেন, সমস্ত দারুণ দারুণ সব ঘটনা তারা কালেক্ট করছেন, উপভোগ করতে পারেন আপনাদের ভূত.com। আমার ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.bhoot.com@gmail.com। আমরা যখন, আমার কাছে একটা প্রশ্ন মাঝে মাঝে মাথায় আসে যে এই যে আমরা যখন মর্গের পাশ দিয়ে যাই তখন কেমন লাগে? কখনো তাকিয়ে দেখেছেন ভেতরের মানুষটি নিঃসঙ্গ, একা? জীবিত অবস্থায় আপনি ঠিক কতক্ষণ পারবেন এইরকম একটা মৃতদের পরিবেশে থাকতে, বা সেখানে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবেন যদি ভেতরে আপনার কোনো পরিচিত আত্মীয় স্বজন না থাকে? খুব ডিফিকাল্ট। কিন্তু আমি জানি না মর্গের ঘটনা পছন্দ করার পেছনে কি কারণ থাকে। যেই মানুষটি হাস্যোজ্জ্বল ছিল, যেই মানুষটির সাথে আপনার সুসম্পর্ক ছিল, সেই মানুষটি যত আপনই হোক না কেন মৃত্যুর পরে হয়ে ওঠে এক অন্য মানুষ। এবং সেই মানুষটির সহচর্য তখন আমরা আর চাই না, আমরা তাকে বিদায় করতে চাই। তিনি যেই পৃথিবীর দিকে বা যেই প্রান্তে রওনা হয়েছেন তাকে সেই প্রান্তে রওনা করাতে পারলেই আমরা হাঁপ ছেড়ে যেন বাঁচি। হ্যাঁ, এটা জগতের নিয়ম এবং সেটাই আমাদের দায়িত্ব এবং কর্তব্য। তো যাই হোক, আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আল্লাহ তাআলার কাছে যারা যান তারা নিশ্চয়ই পৃথিবীতে যদি ভালো কাজ করে থাকেন তাহলে তো কোনো ধরনের কোনো চিন্তাই নেই। এবং আসলে কে ভালো কাজ করেছেন কে খারাপ কাজ করেছেন তো আমরা জানি না, এটা হচ্ছে আল্লাহ তাআলা জানেন, এবং তিনিই জানেন, তিনিই সবচেয়ে ভালো জানেন কে ভালো কে খারাপ। তো যাই হোক, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছিলাম যে সেই মর্গের ব্যাপারটা, যে এই যে একটা হসপিটালেই
এতগুলো ঘরের মধ্যে যে ঘরটি মর্গ, সেই ঘরটির পাশ দিয়ে যেতেও আমাদের কেন যেন বুক কেঁপে ওঠে। কেন কেঁপে ওঠে? কি আছে সেখানে? চোখ বন্ধ করুন, চিন্তা করুন আপনার নিজের চোখে দেখা একটি মর্গের দৃশ্য। আমি দেখতে পাচ্ছি, আমি বিশ্বাস করি আপনারাও দেখতে পাচ্ছেন। চোখ বন্ধ করুন, মর্গের ঘটনাটি প্লে করছি আপনাদের জন্য। কোথাও যাবেন না, সাথেই থাকুন এবং উপভোগ করুন এই চমৎকার ঘটনাটি। হ্যালো রাসেল ভাই।
Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. কেমন লেগেছে মর্গের ঘটনাটি? আশা করছি ভালো লেগেছে। যদি এতটুকু ভালো লাগে তাহলে আমাদের সব পরিশ্রম সার্থক হয়ে যায়। যাই হোক, এখন আর একটা ঘটনায় যাবে এবং আমার খুব প্রিয় একজন মানুষ রহমান ভাই, তিনি আবারও ঘটনা পাঠিয়েছেন কানাডা থেকে এবং আমি সবসময় তার ঘটনার অনেক বড় ফ্যান। এই কারণেই যে তার স্পেশাল বর্ণনার কারণে তিনি খুব চমৎকারভাবে বর্ণনা করতে পারেন, চমৎকারভাবে জানান তার ঘটনাগুলো, যেটি আমার কাছে অসম্ভব রকমের ভালো লাগে এবং এক একবার তার ঘটনা এক এক রকম। কখনো তিনি ছোটবেলার ঘটনা বলেন, তার নানা বাড়ির সেরকম একটা ঘটনা যেরকম আজকে শুনব, এবং কখনো তিনি দেশের বাইরে যে শহরে তিনি থাকেন সেখান থেকে আর এক শহরে ঘুরতে যাবার পরে যে ঘটনাগুলো ঘটে সেগুলো তিনি শেয়ার করেন আমাদের সাথে। সবকিছু মিলিয়ে আমি যতটুকু ব্যক্তিগতভাবে রহমান ভাইকে জানি, মানে তার সম্পর্কে শুনেছি, কোনোদিন দেখা হয়নি, তিনি পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে বেড়ান এবং আমি আশা করব তার এই ঘটনার ভান্ডার কখনো শেষ হবে না। তার দৃষ্টি দিয়ে আমরা দেখতে চাই পৃথিবীর ভয়ের দৃশ্যগুলো, তার দৃষ্টি দিয়েই আমরা দেখতে চাই, আমরা পরিচিত হতে চাই ভয়ঙ্কর সব পৃথিবীর সাথে যেগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের প্রিয় পৃথিবীর বিভিন্ন দেশে। তো যাই হোক, আমরা রহমান ভাইয়ের ঘটনা প্লে করব এবং এরপরে আরও একটা ঘটনা থাকবে যেটি শ্মশানকে নিয়ে। সেই ঘটনাটি শোনার জন্য প্রস্তুতি নিন। জানিয়ে দিই আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com, which is russell.bhoot.com@gmail.com। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/russell.স্বাধীন। খুব সহজেই পেয়ে যাবেন এই পেজ, খুব সহজেই পেয়ে যাবেন এই ঘটনাগুলো। স্বাধীনের পরবর্তীতে আবারও যদি শুনতে চান তাহলে এখন যেটা করব, কোনো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব রহমান ভাইয়ের ঘটনায় এবং আশা করছি আজকে পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন। চলুন শুনে আসি পরবর্তী ঘটনা।
টরন্টো থেকে আবারও দেখা হবে কখনো। খোদা হাফেজ। Bhoot.com. The fear returns with Russell. আমি বিশ্বাস করি যে শেষ ঘটনাটিও আপনাদের ভালো লেগেছে এবং এখন সরাসরি চলে যাব আমরা শ্মশানের ঘটনায়। এবং শ্মশানও এমন একটা জায়গা যে জায়গাটাতে আমরা শুধুমাত্র আমাদের আপনজন বা পরিচিত জন বা যারা কাছের মানুষ বা মোটামুটি পরিচিত বা এলাকার মানুষ তারা মারা যান, তখন আমরা যাই, তাই না? এবং আমরা তারপরে কি থাকতে চাই সেখানে, বা কখনো হয়তো ভুল ক্রমে সেখানে যাই। এবং এইখানে এই শ্মশানকে নিয়ে এত ঘটনা কেন ঘটে, এই শ্মশানকে নিয়ে এত কিছু আমরা কেন জানতে পারি, আমি ঠিক জানি না। আপনাদের প্রত্যেকের সাথে কোনো না কোনো ভয়ের ঘটনা তো ঘটেছে এবং শ্মশান নিয়ে আপনাদের আমি বিশ্বাস করি অনেকেরই আরও অনেক ঘটনা রয়েছে। সেই ঘটনাগুলো আমরা জানতে চাই, একে একে লিখে পাঠাবেন। গ্রামের ঘটনাটি কিন্তু এখনও প্লে করিনি, গ্রামের ঘটনাটি প্লে করব, তবে তার আগে এখন প্লে করব এই শ্মশানের ঘটনাটি। আর আপনাদের জানিয়ে দিয়ে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.bhoot.com@gmail.com, which is russell.bhoot.com@gmail.com। আমরা এখন যেটা করব, সরাসরি শ্মশানের ঘটনায় চলে যাব। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি। হ্যালো রাসেল ভাই।
spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, শুনছেন ভূত.com। একটা গ্রামের ঘটনা প্লে করছি, আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আর প্লে করার আগে মনে করে দিই, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.bhoot.com@gmail.com। আর আমার ইমেল অ্যাড্রেস তো আমি আপনাকে জানালাম। আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/russell.স্বাধীন, যেখানে অক্লান্ত পরিশ্রম করছেন আমাদের মডারেটররা এবং রেগুলার তারা আপনাদের কাছে বিভিন্ন তথ্য পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। আপনিও সাথেই থাকুন। চলুন চলে যাই গ্রামের ঘটনায়। আসসালামু আলাইকুম।
সম্পর্কে আমার একজন দাদা হন। তো তার কাছ থেকে শোনা, আমি আবার নিজে যাচাই করতে গেছিলাম। বিশ্বাস করেন তার গায়ে এখনো ওই দুটা তাবিজ আর ওই তসবি এখনো তার বাসার মধ্যে আছে। যদু ভাই যাকে সম্বোধন করে তিনি আসলে মারা গেছেন। তো তার কাছ থেকে আমি আবার নতুন করে সত্যতা যাচাই করে আজকে আপনাদের সঙ্গে আমি গল্পটা শেয়ার করলাম। তো ওই দিনের পর থেকে তাদের আর কোনো প্রবলেম হয়নি। কিন্তু গ্রামে এখনো অনেক সময় রাতের বেলায় এরকম যা ধরেন হচ্ছে যারা এরকম মাছ ধরতে যায়, যেটা একটা কমন আমরা জানি, যারা প্যারানর্মাল গল্প বলে থাকে বা প্যারানর্মাল যে স্টোরি আছে, এটা একটা কমন জিনিস যে এরকম যে রাত করে যারা মাছ ধরতে যায় হঠাৎ আসে এরকম ডাক দিয়ে নিয়ে যায়। এখনও আমাদের গ্রামের বাসায় এই সেম জিনিস হয়, এই মানে ডাকটা শোনা যায়, কিন্তু কেউ বের হয় না এগুলো কারণে। তো এরকম আমাদের গ্রামে এরকমই কিছু সিকুয়েল আছে, একই কাহিনী, এই যে এটার সঙ্গে আরও রিলেটেড আরও প্রচুর কাহিনী আছে। এমনকি আমি 2-3 দিনের জন্য একবার যে গ্রামে বেড়াতে গেছিলাম, আমার সঙ্গে এরকম একটা ঘটনা হয়েছে, পরে আবার শেয়ার করবো রাসেল ভাই। ভূত.com-এর জন্য শুভকামনা রইল, আপনাদের সবাই যেন ভালো থাকেন। আজকের মতো এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন বাকি কাহিনীগুলো, এগুলোর যে সিকুয়েল এটা আমি আবারও পরে কখনো শেয়ার করব। ভূত.com আপনার প্রতি অনেক শুভকামনা রইল। সব লিসেনারদের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আরো একটি ঘটনা আপনাদের শোনাচ্ছি, আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে এবং ঘটনাটি যেভাবে লেখা আছে সেভাবে তিনি এখন